নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে এবার বিজেপির পদক্ষেপে কার্যত তৃণমূল কংগ্রেস দিশাহারা হয়ে যাবে। আগামী দিনে তৃণমূলের তাবড় তাবড় যোদ্ধারা ভেতরে ঢুকে যাবে। কেন? আসলে তাদের হৃদস্পন্দন মানে হার্টবিট ধুক 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 যেটা করে সেটাকে কার্যত অনেক বাড়িয়ে দিয়েছেন এই রাজ্যে বিজেপিরা। এবং বিজেপির এই পদক্ষেপ আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আর মাথা তুলতে দেবে না। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস মানে যারা শাসন করছে 2011 সালে যখন ক্ষমতা এসেছিল তখন মানুষ অতিষ্ঠ হয়ে বামফ্রন্টের ওপরে 34 বছরে বামফ্রন্ট শাসন দেখে অতিষ্ঠ হয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ভোট দিয়েছিল। তার কারণ তারা চেয়েছিল মুক্তি, কিন্তু এই মুক্তি এটা যে কোন মুক্তি ভগবান জানে। মানে চোরকে তাড়াতে গিয়ে আমরা ডাকাতকে নিয়ে এসেছি, তাই ডাকাতদের পাল্লায় আমরা পড়ে গেছি। 2011 থেকে 2016 মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা দেখেছি। 16-র পরে মানুষ হাজার চিটফান্ড কাণ্ডে প্রতারিত হয়েও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন বড় বড় হোর্ডিং পাওয়া যেত দেখতে, তাতে লেখা থাকতো যে সততার প্রতীক বড় বড় করে। 2016-র পরে 21 নানা রকম দুর্নীতি দেখতে দেখতে মানুষ এবং এমন ফাঁদ তৈরি হলো যাতে কিছু মানুষ ভুল করে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার জিতিয়ে ফেললো। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন, বাংলা তার মেয়েকে চায় বলে যত বড় স্লোগানই দিক হেরে গেছিলেন, কিন্তু হাওয়াই চটির নিচে বা হাওয়াই চটির সামনে বা পায়ের কাছে বা গায়ের কাছে কোথাও আর সততার প্রতীক লেখাটা দেখতে পাওয়া যায় না। যাই হোক, ওই লেখাটা উঠে গেছে। বাংলা তার মেয়েকে চায় এবার আর বলবে না, কারণ গতবার প্রমাণিত হয়ে গেছিল বাংলা তার মেয়েকে চায় না। এবার শুরু করি আসল কথা। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যত বুঝেই গেছে যে এসআইয়ের আবহাওয়ার মধ্যে তাদের বহু ভোটার মানে যারা আর কি বল ছিল, মেন শক্তি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান যারা সবচেয়ে বেশি বল ছিল। জানি আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, না 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 দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, তো সেই ভোটটাও তো আছে, সেই ভোটটা অনেকটা ভাগ হচ্ছে। তার কারণ হচ্ছে মানুষ বুঝে গেছে, বিশেষত যে সমস্ত মুসলিমদের খেপাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে, মানে কে ছি ছি সিএ করলে তাড়িয়ে দেবে আপনাদের, বাংলার মুসলিমরা বুঝে গেছে সিএ করে কোনো মুসলমানকে তাড়ানো হয়নি। এসআইআর নিয়ে অনেক আতঙ্ক সৃষ্টি করেছিলেন তিনি, কিন্তু ধীরে ধীরে বাংলার মুসলমান বুঝে গেছে ভারতবর্ষে বা ভারতবাসী যে সমস্ত মুসলিম আছে যারা এই দেশটাকে নিজের দেশ মনে করে 1947 সালে এই দেশেই থেকে গেছিল, যারা ভেবেছিল এটাই আমার দেশ, তাদের জন্য কোনো বিপদ নেই। বিপদ হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের। সেটা বুঝে গেছে। বোঝার সঙ্গে সঙ্গে তারা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলতেন সেগুলো একটাও মেলে না। মানে সিএ নিয়ে যেসব বলেছে সেটাও ভুল, সিএ করতে দেবো না হয়ে গেছে, এসআইআর করতে দেবো না, এসআইআর তো হুড়মুড় করে এগোচ্ছে। এবার বলি আসল কথা। এই সমস্ত দেখে কার্যত যখন দেখছেন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত মিথ্যেগুলোকে সবচেয়ে বেশি প্রকাশিত করছে কোথায় না, সোশ্যাল মিডিয়ায়। বড় বড় নিউজ চ্যানেল ইদানিং কিছু কিছু বলছে, বাকি সব জায়গায় কাজকলা। কারণ ওই ভোট বিজ্ঞাপন পেতে হবে, তাবেদারি করতে হবে, এসব ব্যাপার থাকে। যাই হোক, তারা তাদের ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা পরাস্ত হয়ে গেছিল, মানুষ জেনে গিয়েছিল, মানুষ দেখছিল। ঠিক তখনই অভিষেক ব্যানার্জি মানে পিসির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু তৈরি করলেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, যেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল। এবং তারপর দেখলাম তারা একটা স্ট্যান্ড নিয়েছে এবং এখান থেকে শুরু করেছিল তার নতুন লড়াই, যে মানুষকে এবার ভুল বোঝাবো। আর শুরুটাই করলো তারা গন্ডগোল করে, এআই দিয়ে ফেক ছবি করে, নোংরা ছবি করে তারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলো। একদম তরুণ জ্যোতি তেওয়ারি, কেয়া ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে রেখা পাত্র, এই তিনজনকে জড়িয়ে নোংরা ছবি করে কার্যত তৃণমূল তাদের নিজেদের যে পরিচয় সেটা দিয়ে দিয়েছে। মানে যেটা যার পরিচয় আর কি সেটা বেরিয়ে এসছে সামনে, একদম রাগ ঢাক ছিল, সামনে এসে গেছে ডিজিটাল যোদ্ধা। বাহ, কিছুটা হলো মাতাল যোদ্ধা হয়ে যাওয়া লোকেরা তারা মাতলামো করে ফেলেছে এবং তার ফলটাও তারা হাতে নাতে পাচ্ছে। আপনারা জানেন এই বিষয়ে কিন্তু এফআইআর হয়েছে, কিন্তু এরপরে যে পদক্ষেপ বিজেপি নিয়েছে সেটাই ছিল ভয়ঙ্কর। সেটা কি আসলে শুনুন গতকাল তরুণ জ্যোতি তেওয়ারি কি বলেছেন সমস্ত বিজেপি কর্মী এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের এই সমস্ত যোদ্ধাদের উদ্দেশ্যে। শুনুন। নমস্কার, একটা ছোট্ট এবং স্পষ্ট বার্তা। অনেক হয়েছে, এবার থামানো উচিত। এতদিন আমরা ইগনোর করতাম, এবার আর নয়। আমাদের
নেতা নেত্রী কর্মী এমনকি প্রান্তিক একজন কর্মীকে নিয়েও যদি এবার থেকে তৃণমূল কোনো রকম নোংরামো করে তার ব্যবস্থা হবে। একটা উদাহরণ সেট করলাম। শ্রীকৃষ্ণ পাল বলে যে লোকটা আমার রেখাদির এবং কেয়াদির ছবি নিয়ে নোংরামো করেছিল, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, মামলা শুরু হয়েছে, ডিফামেশন নোটিশ গেছে। দেবাংশু জড়িত, পুরো বিষয়টা দেবাংশুর নামেও কমপ্লেন হয়েছে, বরাহনগর থানার কেসের সাথে সেটা ট্যাগ হয়েছে। এটুকু আপনারা জানেন। এর বাইরে বার্তা দেওয়ার আছে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা, এমনকি বুথ লেভেলের একজন কার্যকর্তা, তার পাশেও আমরা আছি। এরকম নোংরামো যদি হয় এবার লিগ্যাল ব্যাটল হবে। তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের পরিষ্কার বলতে চাই, ক্রিমিনাল মামলা হবে। যেখানে এসসি এসটি জড়িত থাকবে, এসসি এসটি তারা মামলা করবেন। অন্যান্য ইস্যু নিয়ে মামলা হবে, সিভিল মামলা হবে, ডিফামেশন মামলা হবে। আপনাদের পুরো জীবন কোর্টের পিছনে ছুটতে হয় তার ব্যবস্থা করব। নোংরামো যারা আরো বেশি করছে, তারা দেশের বিভিন্ন রাজ্যে ছুটে বেড়ায়, সেটার ব্যবস্থাও করা হবে। অনেক হয়েছে। রাজনৈতিক লড়াই লড়ুন, কেউ বাধা দেয়নি। রাজনৈতিকভাবে লড়ুন, কোনো আপত্তি নেই। নোংরামো করলে আর ছাড় নয়। পরিষ্কার বাংলায় বলছি, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আমাদের কার্যকর্তাদের সাথে আছি, আইনি সাপোর্ট দেব। আর তৃণমূলের আইনজীবী, তৃণমূলের লিগ্যাল সেল, আপনারা জানেন প্রত্যেকদিন হাইকোর্টে সুপ্রিম কোর্টে একের পর এক থাপ্পড় খায় যারা, তাদের অকাত কি আপনারা জানেন। আর আমরা কি করি, আমাদের আইনজীবীরা কি করে, সেটাও পুরো পশ্চিমবঙ্গ জানে। সুতরাং সাবধান। না কোনো ওয়ার্নিং নয়, শুধু ওয়ার্নিং নয়, পরিষ্কার বলছি, আমাদের কোনো নেতা নেত্রী কোনো কর্মী নামে যদি এরকম উল্টোপাল্টা কিছু করেন ব্যবস্থা হবে। একই সাথে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং সমর্থক সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, তাদের সকলকে আমার প্রণাম। আপনারা তথ্য দিয়েছেন, আপনারা অ্যাড্রেস দিয়েছেন, আপনারা ডিটেলস দিয়েছেন, প্রত্যেকজনকে পয়েন্ট আউট করা হয়েছে। লিগ্যাল স্টেপ শুরু হয়েছে। খেলা হবে, খেলা হবে বলে না, এবার সত্যি খেলা হবে। ওই খেলা ভাঙার খেলা হবে, আইনি খেলা হবে। শুনলেন, কার্যত আপনি এটা শোনার পরে ভাববেন হয়তো এতে একটা বলছে কি হবে। এবার আমি আপনাদের বলি, মানে যারা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা হয়েছেন, ভাইপোর কথা শুনে বা ভাবছেন দেবাংশু ভট্টাচার্য বলেছে পাশে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না, বা অভিষেক ব্যানার্জি মানে ভাইপোর মতো বলতে গেলে বলতে হয় যে যো উখার নাই উখারলো, এই টাইপের কথা, মানে যা ছেড়ে আছে ছেড়ে নাও, এই কথা যারা ভাবছেন তারা মনে রাখবেন অনেক বড় কিছু হতে পারে। আমি আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি, কারণ রুদ্রবার্তা মানে যেখানে যুক্তি থাকে আগে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই বাঁচাতে পারেননি। তো অভিষেক ব্যানার্জি বা দেবাংশু ভট্টাচার্য কোন ছাড়? একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি যার মাথার উপর হাত রেখে দেন তিনি সর্বেসর্বা হয়ে যান। সবচেয়ে প্রথম উদাহরণ হচ্ছে কেসটা, অনুব্রত মণ্ডল, নিশ্চয়ই মনে আছে। দর্দণ্ড প্রতাপ সেই নেতা, যাকে পারবে তাকে ফাঁসিয়ে দেয়, যাকে পারবে যা করে দেয়। এমনকি কদিন আগে দেখলাম লিটন হালদারকেও গালাগালি দিয়ে দিয়েছে, মানে তার মাকে তুলে, আইসি মা বোন স্ত্রী সবাইকে নিয়ে গালাগালি দেয়। তো এই লিটন হালদার বা অন্য কাউকে গালাগালি দেওয়ার মতো এত ক্ষমতা রাখা সেই অনুব্রত মণ্ডল, যিনি ছিলেন তৃণমূলের ভাষায় বাঘ, তৃণমূলের বাঘ হবে, বাংলার বাঘ হবে না, তৃণমূলের বাঘ। তো সেই বাঘ, দর্দণ্ড প্রতাপ বাঘ, যার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল, বলতেন কেসটার অক্সিজেন কমে গেলে, মাথার উপর অক্সিজেন কমে গেলে সব বলে ফেলে। তো সেই কেসটা মনে আছে আপনাদের? অনুব্রত মণ্ডলকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন সবাই, কিন্তু কার্যত কি হলো? কার্যত হলো এটাই যে অনুব্রত মণ্ডলের তাকে আটকানোর জন্য, মানে তিহার জেলে যাওয়া আটকানোর জন্য শিব ঠাকুর মণ্ডলও দাঁড়িয়ে পড়লেন, এবং দাঁড়িয়ে পড়ে কি করলো না, কেষ্ট মণ্ডল মানে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা কবেকার, একটা 1 বছর আগেকার কোনো মামলা ফামলা করে দাঁড় করে তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু কাজ কলা। অনুব্রত মণ্ডল তো জেলে গেলেনি, মানে তিহারে গেলে, তার সঙ্গে সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডল পর্যন্ত চলে গেল। অর্থাৎ বাবার পাপে মেয়ে ভুগলো। আটকাতে পারলেন না মমতা ব্যানার্জি, হাজার চিৎকার করেছেন কিন্তু কাঁচকলা, কিচ্ছু করতে পারেননি। এরপর আপনি আসুন পার্থ চ্যাটার্জি, আমি উদাহরণগুলো আপনাদের দিয়ে দিচ্ছি পরপর। পার্থ চ্যাটার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক ছিলেন, তাই তো, মন্ত্রী ছিলেন, হেভিওয়েট মন্ত্রী।
মানে একদিকে তিনি ছিলেন, প্রথমবারে ছিলেন তিনি ওই শিক্ষামন্ত্রী, তারপরে একদম হেভি শিল্পমন্ত্রী, ভারী শিল্পমন্ত্রী। তো ভারী শিল্পমন্ত্রী থাকা পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তাকেও বাঁচাতে পারলেন না মমতা ব্যানার্জি। আদালতে মামলা হওয়া শুরু হতেই একদম একে সিবিআই ধরে নিয়ে চলে গেল। এবার এখানেও দেখুন, শুধুমাত্র পার্থ চ্যাটার্জি গেল তা নয়, তার সঙ্গে সঙ্গে চলে গেল অর্পিতা মুখার্জিও, মানে তার বান্ধবী। নিজে এখন গর্ব করে বলেন হ্যাঁ আমার বান্ধবী, ঠিক আছে, এটাই আমি কোনো বলবো না, কিন্তু তিনি তার বান্ধবী সমেত চলে গেলেন জেলে। মানে একবার অনুব্রত মণ্ডল গেলেন তার মেয়েকে নিয়ে, তো পার্থ চ্যাটার্জি চলে গেলেন তার বান্ধবীকে নিয়ে জেলে। জানেন কতদিন জেলে ছিলেন? কদিন আগে বেলে গেছেন। তো বেলে থাকা মানেই একদম যে সব কিছু হয়ে গেছে তা তো নয়, তো জেলে বেলে হয়ে গেল। তো জেলে বেলে হয়ে গেল কারা? এই দুই হেভিওয়েট নেতা। এরপরে আপনি আসুন, যেটা অনেকেই তো ভুলে যান, মানে তৃণমূল কংগ্রেসের লোকেরা তো চটপট ভুলে যায়, মনে করিয়ে দিচ্ছি। এই কদিন আগের ঘটনা, আরজিকর কাণ্ড। সন্দীপ ঘোষের কথা নিশ্চয়ই মনে আছে। সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম করেছিলেন? সন্দীপ ঘোষ ইস্তফা দিয়েছিলেন, সেটাকে আটকে দিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিলেন, কিন্তু দেখা গেল চাপের কাছে নথি স্বীকার করতে হলো। সেই সন্দীপ ঘোষকে কি তিনি বাঁচাতে পেরেছিলেন? উত্তর হচ্ছে না। তিনি তো গেলেনই গেলেন, তার সঙ্গে সঙ্গে টালা থানার আইসিইউ চলে গেল। আপনি আবার ভাবুন কোন জায়গায় আছে, মানে একজন তো যাচ্ছে তার সঙ্গে আরেকজনও চলে যাচ্ছে, কাউকে কেউ বাঁচাতে পারছে না। আর এটাই বাস্তব সত্যি, কারণ আদালত, আইন, এগুলো এই সমস্ত পুলিশকে সামনে করে যারা বাঁচানোর কথা বলছে তারা কেউ বাঁচাতে পারবে না। তাই একের পর এক জেলে গেছে। এবার আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারিকে ফাঁকা আওয়াজ দিয়েছে। এই তরুণজ্যোতি তিওয়ারিকে বলতে গেলে বলতে হয় সন্দীপ ঘোষ যে জেলে গেলেন দুর্নীতির দায়, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আখতার আলী, ডক্টর আখতার আলী। তিনি কিন্তু এই সমস্ত দুর্নীতি নিয়ে সামনে এনেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। হুইসেল ব্লোয়ার বলা হয়েছিল তাকে। তিনি করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে, আওয়াজ তুলেছিলেন। আর তার পাশে যিনি দাঁড়িয়েছিলেন আইনজীবী, হাইকোর্টে যিনি কেসটা লড়লেন, তিনি হচ্ছেন এই তরুণজ্যোতি তিওয়ারি, যিনি বলেছেন ছাড়বো না। সন্দীপ ঘোষ কিন্তু ছাড় পায়নি। তাই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ডিজিটাল যোদ্ধা, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা যেটা অভিষেক ব্যানার্জি তৈরি করেছেন, পারবে কি বাঁচাতে এদের কাউকে? আমি প্রত্যেকটাই তৃণমূলে যারা সমস্ত ফেক নিউজ ছড়ায়, দেখুন যারা বিজেপির বিরুদ্ধে বলছেন, কোনো একটা ইস্যু নিয়ে বলছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নেই। প্রত্যেকে ন্যারেটিভ বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এই সমস্ত ফেক ছবি, ফেক নিউজ সব কিছু করে একটা নোংরা পরিস্থিতি তৈরি করছেন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, তারা বাঁচবে কি? উত্তর হচ্ছে না। কারণ একদম তরুণজ্যোতি তিওয়ারি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এরপর থেকে যে কোনো বিজেপির কর্মীর নামেও যদি কোনো কিছু করে তার বিরুদ্ধে মামলা হবে। এবং তার ফল কি হবে? যদি পার্থ চট্টোপাধ্যায় বাঁচতে না পারে, অনুব্রত মণ্ডলকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে না পারেন, সন্দীপ ঘোষকে যদি কিছু না করতে পারেন, তারা যদি তাদের কে তার মেয়েকে নিয়ে, কে তার বান্ধবীকে নিয়ে, কে তার বন্ধু থাকা ওই আইসিকে নিয়ে জেলে চলে যেতে পারে, তাহলে এই ডিজিটাল যোদ্ধা যারা বাংলার বুকে গন্ডগোল করার চেষ্টা করছেন ফেক ছবি দিয়ে, তারা কি বাঁচবে? অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যাদেরকে তৈরি করছেন এই অভিষেক ব্যানার্জি এবং তাকে রক্ষা করা, মানে এই সমস্ত শ্রীকৃষ্ণ পাল টাইপের যারা আছেন, তাদেরকে বাঁচানোর জন্য, যারা প্রোটেকশন দেওয়ার জন্য দেবাংশু ভট্টাচার্য নাম যে তার নামেও হয়ে গেছে এফআইআর। তাই কে বাঁচাবে আপনাদের? আর বিজেপির কর্মীদের পাশে এভাবে থাকলে, যেভাবে বিজেপি ঘোষণা করছে, যেভাবে তরুণজ্যোতি তিওয়ারি বলছেন, তাতে আগামী দিনে তৃণমূলের হয়ে যারা পোস্ট করছেন, ফেক ছবি ছাড়ছেন, বা মোদিজির ছবি বিকৃত করে ছাড়ছেন, বা অমিত শাহের ছবি, বা শুভেন্দু অধিকারীর ছবি, বা সুকান্ত মজুমদারের ছবি, বা অন্য কোনো শ্রমিক ভট্টাচার্য বা আর কারণ নেতার ছবিগুলোকে বিকৃত করে, বা এলাকার কোনো নেতার বিকৃত ছবি দিয়ে বা ফেক নিউজ ছড়াচ্ছেন, আপনারা কি বাঁচবেন? আমার প্রশ্ন সরাসরি, কেউ বাঁচবে না, কাউকে ছাড়বে না, কিন্তু এটা মনে রাখবেন। আর সময় হয়ে আসছে এই সরকার যাওয়ার। তাই এই শেষ সময় দাঁড়িয়ে নিজেদের পরিবারের কথা চিন্তা করুন, নিজেদের কথা চিন্তা করুন। কোনো ফেক ন্যারেটিভ, কোনো এআই দিয়ে ছবি ছাড়ার চিন্তা মাথার মধ্যে স্বপ্নেও আনবেন না। তাহলে আপনাকে বাঁচানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিল না অনুব্রত মণ্ডলকে বাঁচানোর, তাই আপনাকে বাঁচাতে কেউ আসবে, বাঁচাবে, ভুলেও ভাববেন না। একদম লকআপ বাস, হাজত বাস নিশ্চিত। এবং কতদিনের জন্য যাবেন এবং কে কে জড়িয়ে যাবেন সেটাও ভাববেন। অর্থাৎ সোজা কথায় বাংলার বুকেই প্রথমবার বিজেপি ঠিক পদক্ষেপ নিয়েছে, আর যার জন্য কিন্তু গুটিয়ে যাবে তৃণমূল। মানে এই ডিজিটাল যোদ্ধা যারা নোংরা ছবি দিয়ে, ফেক ছবি দিয়ে, এই ছবি দিয়ে মানুষকে, মহিলাদের বদনাম করার চিন্তা করছে। শাহজাহান শেখের মতো লোকেরা জেলে থাকে কারণ তারা পিঠে খাওয়ানোর গল্প শোনায়। এখানে ফেক ছবি, ফেক নিউজ দিয়ে বেঁচে যাবেন কেউ? কেউ বাঁচবে না।
কি বলেন আপনি? কি ভাবছেন জানাবেন। এই প্রতিবেদনটা তৃণমূলের প্রত্যেকটা ডিজিটাল যোদ্ধা কিন্তু কান খুলে চোখ মিলে দেখে রাখুন, এবং তারপর যদি মনে হয় কোথাও ভুল বলেছি জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।